আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন ভারতীয় গণমাধ্যমে, যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মানে খুবই নির্যাতন এবং নিপীড়ন চলছে। তিনি মূলত বাংলাদেশ সরকার যেটা রয়েছে বর্তমানে সেই সরকারকে ইঙ্গিত করেই কথাটা বলেছিলেন। তো এইটা সম্পর্কে আসলে আপনি কিভাবে দেখবেন তার এই মন্তব্য? তার মন্তব্য আমি জানি এবং মানে পড়েছি, শুনেছি, আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ তুলসী গ্যাবার্ড তো ফালতু কথা বলার মানুষ না, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এমন না যে তার মুখ ফসকে একটা কথা বেরিয়েছে, ব্যাপারটা তা না। তার থেকে আমার মনে হয়েছে যে এই কথাটা খুব ইঙ্গিতবাহী। এই সরকারকে মানে হয়তো উনি বলতে চেয়েছেন যে আগেও ধর্মীয় নিপীড়ন ছিল, হ্যাঁ, নামও উল্লেখ করেছেন কোন কোন ধর্ম সম্প্রদায়, তো বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মানে আরো বলেছেন। তো এই যে এদের উপরে নির্যাতন চলছে এখন পর্যন্ত, এটা তো মিন করেছেন। এইটা আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো তো আসলে আওয়ামী লীগ পক্ষীয় কথা, এবং ভারতের প্রচার মাধ্যম, ভারত সরকার এই জিনিসটাই তো এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে হিন্দুরা বা এখানে সংখ্যালঘুরা খুব খারাপ অবস্থা বাংলাদেশে আছে, তাদের উপর যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে, এই তো এটা বলতে চায়। তুলসী গ্যাবার্ড সেটাকেই কিন্তু কোনো না কোনোভাবে জাস্টিফাই করেছেন। এটা কি এমনি করেছেন? কি কারণ থাকতে পারে আমি এটা বোঝার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে এগুলোর পেছনে আন্তর্জাতিক বিভিন্ন মানে ঘটনার ভূমিকা আছে। অনেকে আবার বলতে চাচ্ছেন যে তিনি আসলে এটা আসলে অতটা আমেরিকার দিক থেকে নয়, বরং অনেকটা ভারত তাকে দিয়ে কথাটা বলে দিয়েছে, ভারতের দিক থেকে উনি এটা বলেছেন এরকম। তিনি যা খুশি তাই হন, ভারতের মানে উনি ভারতের এই বংশোদ্ভূত নাকি কি জন্মপ্রাপ্ত এগুলো কিছু যা আসেন, তিনি রিপ্রেজেন্ট করছেন আমেরিকাকে। আচ্ছা, আমেরিকার একটা গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি, তাকে তো আমেরিকার কথা বলতে হবে, ভারতের কথা বলতে চাচ্ছেন কেন? তাহলে বুঝতে হবে যেখানে ভারত আর আমেরিকার স্বার্থ এক হয়ে গেছে। ভারত যে কথাটা বলতে চাচ্ছে সেই কথাটাই গ্যাবার্ড বলছেন, এই তো দাঁড়াচ্ছে। কেন? কোথাও আমেরিকার সঙ্গে ভারতের স্বার্থ মিলিয়ে গেছে, এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে বলে আমার কাছে মনে হচ্ছে। এখানে অন্য কোনো ব্যাপার না, মূলত স্বার্থ সংশ্লিষ্টতার ব্যাপার কাজ করছে। এইটা বুঝতে হবে যে চীন এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রথমে আমেরিকান মানে পররাষ্ট্রনীতিতে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাশিয়ার সঙ্গে তারা সুসম্পর্ক করার চেষ্টা করছে, ইউক্রেন ইস্যুতে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে বলে মনে হয়, ওটা স্পষ্ট এখন আমাদের কাছে। তারা দরকার হলে পশ্চিম ইউরোপকেও আমেরিকা অ্যাবান্ডন করবে, কিন্তু রাশিয়ার সঙ্গে সে সুসম্পর্ক করবে, একটা সমঝোতায় যেতে চাচ্ছে ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে, মানে একটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে মনে হচ্ছে। চীনের ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য? না, এইটা আমারও তাই মনে হয় যে চীনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আমেরিকা এখন চীনকে থ্রেট মনে করছে, হুমকি মনে করছে তার অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে। রাশিয়ার সঙ্গে কিন্তু আমেরিকার একটা হচ্ছে এক ধরনের, রাশিয়ার পুতিন তো তাকে বলেছে যে করো, কেন ইউক্রেনে তোমরাও করো, আমাদের রাশিয়া তো তোমরা ব্যবসা পুঁজি বিনিয়োগ করো, যৌথভাবে হবে বলছে তো। জ্বালানি কেনাবেচা করবে, হ্যাঁ জ্বালানি কেনাবেচা করবে, তারপরে ইউক্রেনের খনি সম্পদ ব্যবহার করবে আমেরিকা, সেগুলো প্রতিশ্রুতি পুতিন দিয়েছে। এখন তো তাদের আমার ধারণা আনুষ্ঠানিক চুক্তি হওয়া বাকি আছে, কিন্তু চীনের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য নয়। না, আমেরিকা চীনের উত্থানকে ভয় পাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, তার অর্থনৈতিক, বাণিজ্যিক, আঞ্চলিক এবং বিশ্ব পরিসরের যে স্বার্থ, সেইটার ক্ষেত্রে চীনকে হুমকি মনে করছে আমেরিকা। এটা ওর নামটা কি, ট্রাম্প তো তার প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি,
আমেরিকার স্বার্থ দেখবে তো। হুম। তো আমেরিকা বৃহৎ পুঁজি অধিকারী যারা, চীনকে এখন তারা হুমকি মনে করছে। হ্যাঁ, হুমকি মনে করছে। তাহলে চীনকে মোকাবেলার জন্যই এখানে ভারত আর আমেরিকার একটা এরা এক জায়গায় এক জায়গায় যাচ্ছে। হতে যাচ্ছে। আচ্ছা বাংলাদেশকেও ওই ইয়েতে তারা পক্ষে যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশ কিন্তু এই জায়গা থেকে কিছুটা সরছে, এটা বোঝা যায়। বাংলাদেশ ভারত বিরোধী হয়েছে ঠিক আছে, কিন্তু আমেরিকার সাথে কি সেভাবে দ্বন্দ্বে যাচ্ছে বলে মনে হয়? আসলে আমার তো তা মনে হয় না যে আমেরিকার সাথে তার কোনো দ্বন্দ্ব তো তৈরি হয়ে কোনো দেখছি না। আমেরিকার কথাও তো শুনছে না। আমেরিকা যেটা চাচ্ছে তা তো ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার একেবারে এই সব রকম সম্পর্ক করে ফেলে। ভারত যা চাচ্ছে তাই দিয়ে দেয়। চীনে যাচ্ছে কেন 26 তারিখে? প্রফেসর ইউনূস আগামী 26 তারিখে 4 দিনের জন্য বোধহয় চীনে যাবেন। চীনে যাচ্ছেন। কেন? এইরকম একটা পরিস্থিতিতে ওখানে কি কিছু চুক্তি হবে? তিস্তা চুক্তি হতে পারে, আচ্ছা আচ্ছা, আরো কিছু চুক্তি হতে পারে। এবং এর আগে প্রফেসর ইউনূস এই যে বন্দর, কক্সবাজারে বন্দর নির্মাণ, সমুদ্রপথ ব্যবহার, এগুলো নিয়ে যেসব কথা বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো এটা মূলত ভারতের সাথে তাদের একটা আর কি দ্বন্দ্বের জায়গা থেকে। ভারতের সঙ্গে দ্বন্দ্বের জায়গা তাহলে আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইটা এই দ্বন্দ্ব সে এই চীনও তার আমেরিকাও তার পক্ষে নাই, রাশিয়াও নাই। কোন ভরসায়, কোন সাহসে এই কথাগুলো বলছেন প্রফেসর ইউনূস বা তার সরকার কিভাবে বলছে? চীনের ভরসায়। চীনের ভরসা না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে চীনে কিন্তু শেখ হাসিনাও গেছেন, কিন্তু তার মানে এই না যে তিনি ভারতের সাথে একটু দূরত্ব নিয়েছিলেন, এমনটা বলা যায় না। চীন এক জিনিস, সরি, হাসিনা এক জিনিস। আমার আমার যেটা আপনার সাথে যেটা আমি মানে বলতে যাচ্ছি যে ইউনূস চীনে যাবেন, চীনের সাথে হয়তো চুক্তিও করবেন, কিন্তু তার মানে কি এটা যে তিনি খুব একটা মার্কিন বিরোধী হয়ে যাবেন বা তার সাথে মার্কিন স্বার্থের কোনো সংঘাত হবে, তাই কি আসলে? ইউনূস যে কাজগুলো করতে চাচ্ছেন সেটা হয়তো আমেরিকা পছন্দ করছে না। যে তিস্তা চুক্তি যদি করে ইউনূস, সেটা আমেরিকার পছন্দ নাও হতে পারে। ভারতের তো হবে না, আচ্ছা, আমেরিকারও হবে না তাহলে সেক্ষেত্রে। কারণ এখানে চীনকে কোনো রকম জায়গা দিতে চাচ্ছেন ইউনূস, এটা যদি হয়ে থাকে বাস্তবে, তাহলে সেটা তো ভারতের শুধু অখুশি হওয়ার ব্যাপার না, আমেরিকাও হয়তো আমেরিকাও অখুশি হতে পারে। আবার ইউনূস কিন্তু মানে মার্কিন ঘেঁষা মানুষ হিসেবেই পরিচিত আসলে। থাকে না। আচ্ছা আচ্ছা, কোন ফাউন্ডেশন উপর দাঁড়িয়ে আছে সেইটা হচ্ছে মূল। সেই ব্যক্তি কোন ফাউন্ডেশন, কোন ভিত্তির উপর দাঁড়িয়েছে গিয়ে, আচ্ছা, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। এখন তিনি যদি বাংলাদেশের মানে আরেকটা শেখ হাসিনা হয়ে যেতে চান তাহলে আলাদা কথা, কিন্তু বাংলাদেশে কি আর কারো পক্ষে শেখ হাসিনা হওয়া সম্ভব? না না, ইম্পসিবল, সম্ভব না। সম্ভব না। এই জন্য ইউনূসের পক্ষে সেটা সম্ভব না। ইউনূস উৎখাত হয়ে যাবে। হাসিনার মতো মানে হাসিনা তো গোটা দেশকে শেষ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, লুটপাট করেছে। ও তো একটা লুটেরা, ওর কথা বাদ দাও, হিসাব আলাদা। ওর ওকে ওকে মানে হিসাবের মতো ধরলে আওয়ামী লীগ এবং হাসিনা এটা লুটতরাদের শক্তি, এরা সিম্পলি লুটতরা। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমি খেয়াল করেছি যে রাশিয়ার মিডিয়াও কিন্তু হ্যাঁ ইউনূস সরকারকে মানে তারাও বলতে যাচ্ছে যে ইউনূস সরকারের আমলে হাজার হাজার মানুষ, মানে অনেক মানুষ মারা গেছে, যা ইউনূস জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন। এখন আমারও যেটা মনে হচ্ছে যে যেহেতু ইউনূস মানে মার্কিন ঘেঁষা মানুষ হিসেবে পরিচিত, সেই কারণে রাশিয়ারও চাচ্ছে যে মানে ইউনূসের বিরুদ্ধে এখানে একটা জনমত গড়ে তুলতে বা ইউনূসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে। রাশিয়ার কোন ভূমিকা এখানে আছে বলে মনে হয় না। আচ্ছা, এখন মূল ভূমিকা যে চীন আর আমেরিকা, ভারত। হ্যাঁ, প্রধানত ভারত আর চীন। আচ্ছা আচ্ছা, ভারত চীনের একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে এখনকার বিশ্ব রাজনীতির বিভিন্ন দ্বন্দ্ব তো আছেই। হ্যাঁ, বিষয়গুলো জড়িয়ে গেছে। তারপরে মিয়ানমারে একটা সমস্যা চলছে, সেইখানে চীন কি চাচ্ছে সেটাও একটা প্রশ্ন, সেইখানে ভারত কি চাচ্ছে সেটাও একটা প্রশ্ন। স্বাভাবিকভাবে ওখানে মিয়ানমারে মানে আরাকান ওই অঞ্চলে হওয়া মানে বাংলাদেশ ইনভলভ হয়ে যাচ্ছে তার সঙ্গে। আচ্ছা, ব্যাপারগুলো খুব জটিল, এখন অনেক জটিল। আবার
কিছুদিন আগেও কিন্তু জাতিসংঘের যে মহাসচিব ছিলেন, ওর নামটা একটু হতে পারে, গুতেরেস। গুতেরেস, হ্যাঁ, হ্যাঁ তো উনিও কিন্তু ইউনুসের সাথে প্রায় ইফতারি করেছেন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে। হ্যাঁ হ্যাঁ এখন জাতিসংঘ মানে তো আসলে এক অর্থে এটাকে আমরা বলতে পারি আমেরিকানই প্রতিনিধি আসলে এক অর্থে, তাহলে সেটাও তো একটা মাথায় রাখা দরকার আসলে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে জাতিসংঘের মানে আগের ভূমিকা যে এখন অব্যাহত থাকবে তার তো কোনো মানে নাই। কারণটা কি, এটা কি কারণে মনে করছেন? আমেরিকা জাতিসংঘকে আগের মতো করে টাকা দিচ্ছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগের দিচ্ছে না সেই তো। সাহায্য তো আর। ফলে জাতিসংঘ আর আগের জায়গায় থাকছে না, থাকতে পারছে না। আচ্ছা, আমেরিকার স্থায়ীভাবে আমেরিকা যেহেতু ওইভাবে ভূমিকা রাখছে না, ওইভাবে তার যে কবজা যেটা, তার নিয়ন্ত্রণ যেটা জাতিসংঘের উপর ছিল, সেটা তো থাকার কথা না। আচ্ছা আচ্ছা, অনেক কিছু বদলে যাচ্ছে, বিশ্ব রাজনীতিতে বহু কিছু বদলে যাচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আপনার মনে হচ্ছে যে তুলসী গ্যাবার্ড যে মন্তব্যটা করেছিলেন ভারতীয় গণমাধ্যমে, এটা অনেকটা আমেরিকা আর ভারত যে এক জায়গায় বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশের জন্য তারা যে একটা অবস্থান নিতে যাচ্ছে সেটারই ইঙ্গিত আসলে? আমার কাছে সেটাই মনে আচ্ছা হয়েছে, আচ্ছা, সেটাই মনে হয়েছে। এবং এ ব্যাপারে প্রফেসর ইউনুস ওয়াকিবহাল, হ্যাঁ, এবং যেভাবে উনি কিছু উনি প্রতিবাদও জানিয়েছিলেন, মন্তব্য করেছেন, যেমন আমরা বড় খেলোয়াড় হতে পারি, আমরাও খেলতে জানি বড় আয়তনে, এই যে ধরনের একটা কথা বলেছেন। হ্যাঁ, তার মানেটা কি? উনিও এগুলো বোঝেন, বুঝে বলছেন, না বোঝার তো কিছু নাই। তার তো নিজের শিক্ষা আছে, প্লাস সেট আছে না, একটা গোষ্ঠী নিয়েই তো তাকে চলতে হচ্ছে, সরকার তো একা না, আরো লোকজন আছে। তারপরে একটা রাষ্ট্র, শেষ পর্যন্ত একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের তো নিজস্ব একটা স্বার্থ থাকে, সেটাকে তো অনেকেই রক্ষা করতে চায়। কাজে তো বুদ্ধি পরামর্শ কিছু তো উনি পান, কিছু জিনিস তার বুঝতে সমস্যা হলেও ওটা বোঝাবার লোক থাকে। এটা আসলে ইউনুস সচেতন এই ব্যাপারটাতে, আমার মনে হয়েছে। এখন বাংলাদেশ একা শক্তিতে মানে লড়াই করবে, একা শক্তিতে ভূমিকা নেবে, এটা আমি মনে করি না। তার জন্য হয়তো চীনের সাহায্য লাগতে পারে, বা অন্য কোনো শক্তির সাহায্য নিতে পারেন, ভারতকে মোকাবেলা করার বিষয় তো। আমেরিকা যদি ভারতের সঙ্গে এক হয়ে যায়, সেভাবে চীন আছে, রাশিয়ার সঙ্গেও সম্পর্ক করার চেষ্টা করতে পারেন হিন্দুস্তান মতো করে, যদিও রাশিয়ার ইন্টারেস্টে বোঝা যাচ্ছে না। চীনের স্বার্থ তো এখানে একেবারেই বোঝা যায় স্পষ্ট, বাংলাদেশের সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্কই করতে যাচ্ছে।